তাহলে আজকে আমরা ৭ নম্বর অধ্যায়ের পরবর্তী ক্লাস বা পরবর্তী যে পার্টটুকু ছিল আমাদের অ্যাডমিশনের প্রশ্ন সলভের সেই পার্টটুকু আজকে শুরু করব। তো এখানে মোটামুটি ১৪টার মতো কোশ্চেন বা প্রশ্ন আমরা বাছাই করছি এবং ওই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো এই দফায় শুরু করা যায়। এই যে তো এর পরের কোশ্চেনগুলো আমাদের প্রিভিয়াস কোশ্চেন ২০২০ থেকে ২০১৫ এর ভিতরের কোশ্চেনগুলোকে নেওয়া হয়েছে। সব প্রশ্ন নেওয়া সম্ভব হয়নি, বাট যেই প্রশ্নগুলো একটু আলাদা বা ওই প্রশ্নগুলো করলে বাকিগুলো অটোমেটিক্যালি কাভার হয়ে যাচ্ছে, তো এই টাইপের কোশ্চেনগুলো আমরা শুধুমাত্র নিছি। তো দেখো, এখানে ১ নম্বর প্রশ্ন খুবই সহজ একটা প্রশ্ন। এই প্রশ্নটা আসছে রুয়েট ১৪-১৫-তে। বলছে কি যে ১ মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, তো প্রস্থচ্ছেদ মানে ক্ষেত্রফল, ১ মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তামার তারকে দ্বিগুণ লম্বা করতে কত বলের প্রয়োজন? তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, তো তোমরা তো সূত্র জানোই, বলো সূত্র কি হবে? তাহলে সূত্রটা হলো ইয়ং এর গুণাঙ্ক সমান উপরে হয় পীড়ন আর নিচে বিকৃতি। তো পীড়নকে আমি চাইলে এইভাবে লিখতে পারি যে পীড়ন বাই বিকৃতি, তো একবারে লিখে ফেলি যে এরকম সূত্র আসে যে FL বাই AL। ওকে, তাহলে এখানে কি বের করতে বলছে বলো তো? কত বলের প্রয়োজন হবে? তাহলে বল বের করতে বলছে। তাহলে F ইজ ইকুয়াল টু YA স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। ওকে, তাহলে y হলো ইয়ং এর গুণাঙ্ক 2 ইন্টু 10⁻11। আর ক্ষেত্রফল কত? 1 সেন্টিমিটার স্কোয়ার। তো এটাকে বানাতে হবে কি মিটার স্কোয়ার। তো মিটার স্কোয়ার বানানোর জন্য আমাদের 10⁻4 দ্বারা গুণ করতে হবে। হয়ে গেল। আচ্ছা, এবার আসো, এখানে একটু ছোট টুইস্ট আছে। টুইস্টটা কি? অনেকেই দ্বিগুণ শব্দটা দেখে এখানে 2 বসায় দিতে পারে কোনো জায়গাতে, যে 2L এরকম এরকম, কিন্তু অ্যাকচুয়ালি হবে না। দেখো, এইটা একটা তার, ঠিক না? তাহলে এই তারটা, ধরে নাও যে এই তারটা হলো 3 মিটার লম্বা। তো এই তারটা 3 মিটার লম্বা, যেটাকে তুমি আরো 3 মিটার লম্বা করছো। দ্বিগুণ করা মানে কি, যা ছিল সেটাকে তুমি ডাবল করছো। তাহলে এইটাকে তুমি আরো 3 মিটার লম্বা করলে, তাহলে এবার টোটাল দৈর্ঘ্যটা কত হয়ে গেল? 6 মিটার, ঠিক না? তাহলে এই 3 মিটারটা আমাদের আদি দৈর্ঘ্য, যেটাকে আমরা বলে থাকি ক্যাপিটাল এল। এই যে এখানে যে ক্যাপিটাল এলটা, সেটা হলো আমাদের আদি দৈর্ঘ্য হয়। আর যখন তুমি এটাকে লম্বা করছো 6 মিটার, দেখো তো তুমি বাড়াইছো কতটুকু। এই স্মল এল কিন্তু পরে কত হলো সেটা না। স্মল এলটা কি? স্মল এলটা হলো যে কতটুকু বৃদ্ধি করা হয়েছে। তো স্মল এল আমরা কতটুকু বৃদ্ধি করছি? 3 মিটার। দ্বিগুণ করা মানে কি, যা ছিল সম পরিমাণে বাড়ানো হয়েছে। তাহলে এইটা হবে স্মল এল। তাহলে এইটা স্মল এল, যে কতটুকু বৃদ্ধি। তাহলে এখানে ক্যাপিটাল এল যা হবে, স্মল এল একই হবে। তার মানে দ্বিগুণ বাড়ানো, সেক্ষেত্রে ডাবল, টোটাল দৈর্ঘ্যটা হবে ডাবল, মানে টোটালটা হবে 6 মিটার। কিন্তু আমাদের স্মল এল মানে কি, যে বৃদ্ধি কতটুকু। তাহলে বৃদ্ধি কতটুকু হবে? 6 মাইনাস আগে ছিল 3, তাহলে বৃদ্ধি কত হবে? 3 মিটার। তাহলে দেখো, যেহেতু বলছে দ্বিগুণ বৃদ্ধি করতে, তাহলে আগের দৈর্ঘ্যটা যদি আমি ক্যাপিটাল এল ধরি, তাহলে বৃদ্ধিটাও হবে ক্যাপিটাল এল। এই, তাহলে এই এল এল কাটা চলে গেল। এরপর এটাকে ক্যালকুলেশন করে যা আসবে ঠিক তত নিউটন। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ একটা প্রশ্ন, জাস্ট এতটুকুই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনেকেই এই জায়গাটা হুট করে খেয়াল করবে না। দ্বিগুণ লম্বা দেখে তারা তখন এই স্মল এল এর জায়গাতে 2L বা দ্বিগুণ বসায় দিবে। তো এতে কিন্তু অঙ্কটা ভুল হবে। যেহেতু বলছে দ্বিগুণ লম্বা, তো তোমাদের সূত্রের ক্ষেত্রে কিচ্ছু না, জাস্ট খালি সূত্রের প্রত্যেকটা পরিচয়গুলো একটু ক্লিয়ার থাকতে হবে, যে কোনটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়। যে স্মল এল মানে কতটুকু, এটা কি বৃদ্ধি না পরবর্তী দৈর্ঘ্য? তাহলে পরবর্তী দৈর্ঘ্য এক জিনিস, বৃদ্ধি পাওয়া কিন্তু এক জিনিস। যে কতটুকু বৃদ্ধি পেলো সেটা হলো স্মল এল। আর ক্যাপিটাল এল মানে হলো কতটুকু দৈর্ঘ্য ছিল। ঠিক আছে, চলো তাহলে পরের প্রশ্নে যাওয়া যায়। আচ্ছা, এই প্রশ্নটা আবার একটু দেখি। প্রশ্নটা বেশ বড়, দেখেই মনে হচ্ছে অনেক কঠিন হবে। দেখা যাক কি হয়। দেখো দেখি, খুব বেশি কঠিন না। ওই যে গত ক্লাসে বলছিলাম যে যেই প্রশ্ন সাইজ যত বড়, সেই প্রশ্ন তত সহজ, তত ছোট সমাধান। দেখো, এত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট স্টিল ও ব্রাশের তার। দেখো, খেয়াল করো, এই প্রশ্নটা আবার আসছিল দেখো 2বার। স্টিল ও ব্রাশের তার, এই যে এই জায়গাটা খেয়াল করো, এখানে এই যে এইটুকু স্টিলের তার, এইটুকু হলো ব্রাশের তার। আর এইখানে দুইটা বস্তু, স্টিলের তারের নিচে একটা বস্তু ঝুলানো আছে, এই ব্রাশের তারের নিচে একটা বস্তুকে ঝুলানো আছে। আচ্ছা, এতে দৈর্ঘ্যটা দেওয়া আছে যে এত দৈর্ঘ্য এত দৈর্ঘ্য। তো যদি আমরা তারের সাথে কোনো বস্তুকে ঝুলাই দিই, তাহলে সেখানে অবশ্যই কিছুটা একটু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, একটু প্রসারিত হয়। তো বলছে যে উক্ত ভরের জন্য স্টিল ও ব্রাশের তারের সম্প্রসারণ নির্ণয় করা, যে কতটুকু দৈর্ঘ্যটা প্রসারিত হবে। তো আসো আমরা এক এক করে সলভ করি। আচ্ছা, স্টিলের জন্য দৈর্ঘ্য প্রসারণ, তো কি হয়েছে, ইয়ং এর এই যে E1 মানে কিন্তু ইয়ং এর গুণাঙ্ক। ঠিক আছে, এই যে ইয়ং এর গুণাঙ্ক, এটা E1 দেওয়া আছে। তো আসলে আমরা এখানে যেহেতু E1 দেওয়া আছে, আমরা E1 দিয়ে লিখি।
তাহলে এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। দেখো খুবই সহজ। তাহলে এখান থেকে তোমার কি বের করতে বলছে সেটাকে তুমি বাম পাশে নিয়ে নাও। বলছে তারের সম্প্রসারণ মানে স্মল এল। তাহলে এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ই ওয়ান এ। ওকে, দেখো এখন এফ মানে বল, যেহেতু ঝুলাই দিছো না। আচ্ছা, এখন তোমার এখানে শুধুমাত্র একটা জিনিস খেয়াল করতে হবে। দেখো তো স্টিলের তার, এই স্টিলের তারের অংশ কোনটা? এই স্টিলের তারের অংশ এটুকু না? তাহলে এই স্টিলের তারটা কতটুকু ভর ক্যারি করতেছে? এই স্টিলের তারটা এই 15 কেজি এটাকেও সে ক্যারি করবে, বহন করতেছে। আবার এই যে নিচের যে 10 কেজি এটাকেও সে বহন করতেছে। এখন যদি এখানে তোমার এই তারের ভর দেওয়া থাকতো আলাদা করে, তাহলে ওখানে কিন্তু আমরা ওই তারের ভরটাকেও হিসাব করতাম। তো দেওয়া নাই, এই জন্য আমাদের তার ধরে নিব আমরা ভরহীন বা ভর খুবই কম, এই জন্য তারটাকে আমরা ইগনোর করবো। তাহলে দেখো বস্তু দুইটা, তাহলে স্টিলের যে অংশটুকু এই অংশটুকু সেই বস্তুকে ধরে আছে, ওই বস্তু আবার এটাকে ধরে আছে। তার মানে ইনডিরেক্টলি এই স্টিলের যে তার, এই তারটা কিন্তু দুইটা বস্তুকে একসাথে ধরে আছে। তাহলে এখানে আমাদের ওজনটা হবে 15 এবং 10-এ 25। তাহলে 25 × 9.8। আর ক্যাপিটাল এল কার দৈর্ঘ্য? স্টিলের দৈর্ঘ্য লাগবে। স্টিলের তার কত? 1.5 ডিভাইডেড বাই ইয়ং এর গুণাঙ্ক 200 × 10⁹। ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে এই যে দেখো 0.25 সেন্টিমিটার ব্যাস, তো ওটাকে আমরা ব্যাসার্ধ বানাবো। তাহলে 0.25 ডিভাইডেড বাই 2, আর সেন্টিমিটারকে বানাবো মিটার। তাহলে 10⁻²। এই এইটাকে তুমি একবারে ক্যালকুলেশন করে ফেলো, যা আসবে সেটাই উত্তর। ঠিক আছে? তো আশা করি এটা দেখে বুঝতেই পারছো যে পরেরটা কিভাবে করতে হবে। ব্রাশের তার দেখো, এইটা পরেরটা আমরা কিভাবে করব? একই সূত্র, সব সেম। তাহলে এই যে সূত্রটাকে আমরা একবারে লিখে ফেলি, এল প্রাইম লিখলাম। তাহলে এবার আসো মানগুলো এখান থেকে আমি এই সূত্র দেখে দেখো না মান একবারে বসাবো। এফ মানে বল, তাহলে স্টিলের তার দুইটা বস্তুকে ক্যারি করতেছিল না? তাহলে এই ব্রাশের তার এটুকু কতটুকু ক্যারি করতে, শুধু এই বস্তুটাকে। তাহলে এর জন্য কি হবে? 10 × mg, 10 × 9.8 ক্যাপিটাল এল। তাহলে এইটার দৈর্ঘ্য কত? 1 মিটার। এবার আসো নিচে কি লাগবে আমাদের? ইয়ং এর গুণাঙ্ক লাগবে। ইয়ং এর গুণাঙ্ক কত? 120 × 10⁹। তাহলে 120 × 10⁹, এরপরে পাই আর স্কোয়ার হলো ক্ষেত্রফল। তাহলে এখানেও 0.25 ডিভাইডেড বাই 2 × 10⁻²। এর উপরে স্কোয়ার, ও এখানে স্কোয়ার দেওয়া হয়নি, এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে, যেহেতু পাই আর স্কোয়ার। তাহলে দেখো এটাকেও যদি আমরা এভাবে সলভ করে নিই, যা আসবে এত মিটার, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এত মিটার। দেখো খুবই সহজ প্রশ্ন, ছবি টবি দেখে মনে হবে অনেক বড় অনেক কঠিন প্রশ্ন, এরকম না। তুমি যে আগে প্রশ্নটা পড়ো, সাহস করে পড়ে দেখো, তাহলে দেখবা যে অ্যাডমিশনের প্রশ্ন খুব বেশি কঠিন হয় না। তোমার যদি সব টপিক সম্পর্কে মোটামুটি ভালো ধারণা থাকে, সূত্রগুলোর পরিচয় জানা থাকে, যে কোন সূত্র আমরা কোথায় ব্যবহার করবো, কিভাবে ব্যবহার করব, তাহলে মোটামুটি এই জিনিসপত্র ক্লিয়ার হওয়া যায়। এই টপিকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়। নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে টান বল বা বিভিন্ন জিনিসপত্র বের করতে বলে। তো ওই জিনিসটা তোমার যদি শেখা থাকে, তাহলে তোমার কাছে এই ছবি আর আহামরি কোনো কিছুই না, কঠিন কিছু না। আচ্ছা, দেখো তাহলে এবার আমরা এই প্রবলেমটা সলভ করব। তো এখানে কি বলছে? সমান দৈর্ঘ্য আর এত সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি ইস্পাতের তার। তাহলে এই দুটো ইস্পাতের তার সাথে 45 কেজি ভরে, দিয়ে 45 কেজি ভরের একটা বস্তুকে ঝুলানো আছে, ট্রাফিক লাইট ঝুলানো আছে। যদি তার দুটি অনুভূমিকের সাথে যথাক্রমে এত ডিগ্রি এত ডিগ্রি আছে। দেখো এখন তোমার এখানে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো সবসময় কোণ এক পাশে নেই, এক পাশে নিলেই তো হয়, কারণ এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে আমরা কোণ নেই, নর্মালি তো এরকমই হয়। কিন্তু তুমি যদি এক পাশে নাও, দেখো তুমি যদি এই পাশেও নিতা, এই কোণটা যদি এই পাশে তুমি নাও এদিকে, তাহলে দুইটা যদি এক পাশ থেকে টানা দেওয়া থাকে, তাহলে এই বস্তুটা কিন্তু কখনোই ভারসাম্যে ঝুলে থাকবে না। এটাকে কখনোই ভারসাম্যে ঝুলানো সম্ভব হবে না। কারণ যদি দুইটা এক পাশ থেকে আমরা টানি, তাহলে বস্তুটা ওই দিকেই চলে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের অনুভূমিকের সাথে আমি নিচ্ছি, কিন্তু কোণ দুইটাকে দুই পাশে নিতে হবে, কারণ যদি বস্তুকে ঝুলাইতে চাই, তাহলে দুই পাশ থেকে বলটা ক্রিয়া করতে হবে। এরকম। তাহলে এখন এখানে আমরা করব কি, এই যে টান বল, এই বলগুলাকে আমরা আগে বের করে নিব। ঠিক আছে, এই টান বলগুলাকে আমরা বের করে নিব। তাহলে এবার T1 আর T2 দুইটা টান বল। তো এবার আমরা এখান থেকে দুইটা টান বল বের করার চেষ্টা করবো। দেখো এখানে আমরা একটা উপপাদ্য ইউজ করবো, যেটা হবে লামির উপপাদ্য। এই লামির উপপাদ্যটা কি বলে? যে আমি যেই বলটা বের করব, তার বিপরীত কোণে সাইন লাগবে। তাহলে দেখো 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 যখন আমি T1 বের করব, তখন তার বিপরীত, এই যে দুইটা বিপরীত কোণ মানে কি? অপোজিট দুইটার ভিতরে কোণ, যেটার ভিতরে T1 থাকবে না, সেই দুইটা বাকি দুইটার মধ্যে কোণ। তাহলে কত হবে? 90-30 মানে 120। এরপরে T2 যখন আমি বের করব, তখন দেখো T2 নিলে এদের মধ্যবর্তী কোণ, এই যে এই কোণটা, তাহলে 90 + 15, তাহলে 105। এরপরে ডাব্লিউ ওজন, এটা যদি আমি নেই, তাহলে সাইন এদের মধ্যবর্তী কোণ, সেটা হলো 135 হবে। 180 থেকে দুইটা বাদ। তো এখান থেকে আমরা T1 বের করবো কেমনে? এই যে প্রথম যে আসে এর সাথে আমি শেষেরটা ধরবো, অনুপাত। ডাব্লিউ তো বের করছি, তাহলে এখান থেকে আমি বের করতে পারবো T1। তাহলে T1 এর মান কত আসে?
তাহলে আসে 540.1125 এত নিউটন। আচ্ছা, এবার আসো T2। এবার আমরা T2 বের করব। আসে 602.417 নিউটন। এটা আশা করি তোমরা করতেই পারবে, যে এটা আমি ক্যালকুলেটরে একবারে করে নিচ্ছি। এটার সাথে এটাকে যখন আমি নিব তখন T1 বের করতে গেলে sin 120 উপরে গিয়ে গুণ হবে। আবার এই দুটাকে যখন এটার সাথে নিব, এই দুটো অনুপাত নিব, তখন এটা গিয়ে উপরে গুণ হবে। আচ্ছা, তাহলে দুটো টান বল হয়ে গেল। এবার আসো আমরা দুটাকে আলাদা করে বের করব যে কোনটার জন্য বিকৃতি কত হবে, দৈর্ঘ্য বিকৃতির পরিমাণ কত হবে। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য বিকৃতির পরিমাণ বের করার জন্য কি হবে, পীড়ন বাই বিকৃতি, ওখানে ওটা করলেই তো হচ্ছে, ঠিক না? তাহলে আমাদের দেখো প্রথম তারের জন্য, তাহলে প্রথম তার মানে T1, তাহলে প্রথম তারের জন্য দৈর্ঘ্য বিকৃতি আমরা জানি যে y ইজ ইকুয়াল টু কি হয়, যে উপরে পীড়ন আর নিচে হলো বিকৃতি, y উপরে পীড়ন আর নিচে বিকৃতি। তাহলে অতএব বিকৃতি, তাহলে বিকৃতি সমান কি হবে, পীড়ন, পীড়ন মানে হলো f বাই a, তাহলে একবারে লিখি f বাই a, আর এখানে হবে y। তাহলে এবার f মানে হলো ওই যে f মানে বল, টান বল, ওই টান বলটা f, তাহলে প্রথম তারের জন্য কি T1, তাহলে প্রথম তারের জন্য আমরা লিখলাম T1 হলো 540.1125 ইন্টু, তাহলে 1125 ইন্টু এখানে, আচ্ছা উপরে এত নিউটন, এরপরে হলো পাই আর স্কোয়ার। তাহলে আর এর মান কত দেওয়া আছে, এই যে দেখো ব্যাসার্ধ 0.5 সেন্টিমিটার, তো ওই 0.5 সেন্টিমিটারকে 0.5 ইন্টু 10⁻² আর ইয়ং এর গুণাঙ্ক, দুটো ইস্পাতের তার, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে যে 2 ইন্টু 10⁻11, 2 ইন্টু 10⁻11। তাহলে এটা হয়ে গেল প্রথম বিকৃতি বা প্রথম তারের বিকৃতি। এরপরে এটাকে বিকৃতির সাথে 1 লিখে দিতে পারো। তাহলে এবার আমরা দ্বিতীয় তারের বিকৃতি যদি বের করতে চাই, তাহলে দ্বিতীয় তারের বিকৃতির জন্য উপরে আসবে কি, টান বলটা দ্বিতীয় তারের জন্য আসবে 602.417, আর এখানে হবে পাই, ব্যাসার্ধ সেম, ইয়ং এর গুণাঙ্ক সেম, ইন্টু 2 ইন্টু 10⁻11। তাহলে এখানে আমরা বিকৃতি পাবো। তো এই দুইটা বিকৃতি বের করতে বলছে, দুইটা বিকৃতি সমান হবে কিনা, ঠিক আছে? তাহলে যদি আবার একটু শুরু থেকে বলে দিই যে আমরা এখানে কি করলাম, দেখো তাহলে দুইটা তার আছে, আমরা প্রথমে আগে ঘটনাটা করে এরকম একটা ছবি আঁকায় নিয়েছি। ছবি আঁকায় নেওয়ার পর এবার আমাদের টার্গেট হলো যে কোন তারের উপরে কত বল ক্রিয়া করবে। তো প্রথমে আমরা এখানে T1 বের করছি, আর পরে এখানে আমরা T2 বের করছি। তাহলে এই যে T1 বের করলাম, T1টা বের করার জন্য বা T2 বের করার জন্য আমাদের ইউজ করতে হচ্ছে এখানে লামির উপপাদ্য। এই লামির উপপাদ্য নিয়ে অন্য কোনো সময় বিস্তারিত আলোচনা করব। তাহলে লামির উপপাদ্য বলছে যে T1 যে বল বের করব তার যে বিপরীত কোণ, সেই বিপরীত কোণের সাইন লাগবে। তাহলে সাইন 120, বিপরীত কোণটা কিরকম হয়, যে যখন আমি T1 নিব, তাহলে T1 তিনটার ভিতরে T1 বাদ দিলে বাকি কে থাকে, T2 আর W। তাহলে W এবং T2 এর মধ্যবর্তী কোণ কত, এইটুকু 90 আর সাথে এইটুকু হলো 30। এরপরে এরপরে আবার দেখো যে এই জায়গাতে এই যে T1, তাহলে এইটুকু এই পাশে 90 আর এই পাশে হলো 15। তাহলে T2 যখন নিলাম তখন এই কোণটা হলো 90 + 15, তাহলে 105। আর W যখন নিলাম তখন এদের মধ্যবর্তী কোণ সেটা হলো 135। এখন এখান থেকে আমরা এই দুইটা দুইটা করে অনুপাত ধরে T1 T2 বের করছি। তারপরে ওই যে ডান পাশে তো নরমাল আমাদের সূত্র ইয়ং এর গুণাঙ্ক, সেই সূত্র বসাই দিয়ে আমরা সলভ করে ফেলছি। আচ্ছা, তাহলে দেখো পরবর্তী প্রশ্ন, 2 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি তারের সাথে এত কেজি ভর ঝুলানো আছে। তাহলে কি কি ইনফরমেশন দেওয়া আছে তুমি সেগুলোকে একটু লিখে নাও। যে আছে 2 মিলিমিটার স্কোয়ার, তাহলে 2 ইন্টু 10⁻6 এত মিটার স্কোয়ার। তারপরে ভর m ইজ ইকুয়াল টু 15 কেজি। এরপরে তারের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে ক্যাপিটাল এল সমান 4 মিটার। ও না, দেখো ভর ঝুলানো অবস্থায় তারটির দৈর্ঘ্য, আচ্ছা ভর ঝুলানো অবস্থায় তার মানে কি পরবর্তী দৈর্ঘ্য 4 মিটার। তাহলে পরবর্তী দৈর্ঘ্য মানে কি, যে আদি দৈর্ঘ্য এবং তারপরে যতটুকু প্রসারিত হলো, এই আদি দৈর্ঘ্য প্লাস প্রসারণ, তো আদি দৈর্ঘ্য প্লাস প্রসারণ এই দুইটা মিলে হলো 4 মিটার, ঠিক আছে? আচ্ছা, এরপর বলছে তারটির উপাদানের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে 1.3 × 1.3 × 10⁻10 এত নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার কি পরিমাণ সংকুচিত, দৈর্ঘ্য কি পরিমাণ সংকুচিত হবে। আচ্ছা, তুমি যদি ভরটাকে সরাই ফেলো তাহলে টান টান অবস্থায় আছে, মানে কি ভর ঝুলানো অবস্থায় আছে L+L, সেটা 4 মিটার। তুমি যদি ভরটাকে সরাই ফেলো তাহলে কি হবে, একটু সংকুচিত হবে না? তার মানে কি সংকুচিত হওয়া মানে কি আগের দৈর্ঘ্যে পৌঁছাই যাবে। যখন তুমি ভরটাকে ঝুলাইছো তখন দৈর্ঘ্যটা প্রসারিত হয়েছিল, হওয়ার পরে আগের দৈর্ঘ্য এবং প্রসারণ দুইটা মিলে হলো 4 মিটার। এখন তুমি যদি একটা কাজ করো যে ভরটাকে সরাই ফেলো, তাহলে ওই প্রসারণটা বাদ দিয়ে আগের অবস্থায় ফেরত চলে যাবে, মানে আদি দৈর্ঘ্যে চলে আসবে। তাহলে অ্যাকচুয়ালি আমার এখানে বের করতে বলছে ক্যাপিটালের, মানে আগে অ্যাকচুয়ালি প্রকৃত দৈর্ঘ্যটা কত তারের। তো আসো আমরা আমাদের সূত্রে চলে যাই। তাহলে y ইজ ইকুয়াল টু f ক্যাপিটাল L ডিভাইডেড বাই a স্মল l। আচ্ছা,
তাহলে এখানে যেহেতু আমি ক্যাপিটাল এল বের করব, তাহলে এখান থেকে আসো আমরা স্মল এল সমান কি লিখতে পারি, 4 মাইনাস ক্যাপিটাল এল। তাহলে ওয়াই এ এল, ওয়াই এ স্মল এল মানে হলো 4 মাইনাস ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু এফ এল। আচ্ছা, গুণ করে দিলে 4 এ ওয়াই মাইনাস ওয়াই এ এল সমান এফ এল। তাহলে একবারে লেখা যায় এফ এল প্লাস ওয়াই এ এল ইজ ইকুয়াল 4 এ ওয়াই। তাহলে এখান থেকে ক্যাপিটাল এল কমন নিলে 4 এ ওয়াই ডিভাইডেড বাই হবে এফ প্লাস ওয়াই এ, একবারে কমন নিয়ে এই ভাগ করে দিলাম এই পাশে। তাহলে এবার সব মান দেওয়া আছে, ওগুলোকে তুমি একবার এখানে বসাই দাও, তাহলে হয়ে গেল। এফ এর মান দেওয়া নেই, ওটাকে এমজি বানাবা 15 ইন্টু 9.8, তাহলে ক্যালকুলেশন করে যা পাওয়া যাবে সেটাই হবে অ্যান্সার। তো এটুকু ক্যালকুলেশন তোমরা নিজেই করে নিতে পারবা। তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বার প্রশ্নটা। কোনো তারের দৈর্ঘ্য 3 মিটার এবং ভর 20 গ্রাম। দৈর্ঘ্য 3 মিটার এবং ভর 20 গ্রাম। আচ্ছা, কি কি দেওয়া আছে ওগুলো লিখে নেই, আসো। তাহলে দৈর্ঘ্য মানে আদি দৈর্ঘ্য 3 মিটার, ভর স্মল এম 20 গ্রাম। তো 20 গ্রামকে যদি আমরা কেজি করি তাহলে 0.02 এত কেজি। এত টান, তাহলে এফ ইজ ইকুয়াল টু 50 নিউটন। এই দৈর্ঘ্যে 1 মিলিমিটার বাড়ে, এই দৈর্ঘ্য 1 মিলিমিটার বাড়ে, তাহলে 1 মিলিমিটার বাড়ে মানে স্মল এল হলো 1 মিলিমিটার, তার মানে 10 ইনভার্স 3 মিটার। আচ্ছা, ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো। তারের ঘনত্ব দেওয়া আছে। আচ্ছা, ঘনত্বটা আমাদের কি কাজে লাগবে, দেখো ঘনত্বটা আমাদের কাজে লাগবে, সব ইনফরমেশন দেওয়া আছে। ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করতে হবে, তাহলে ইয়ং এর গুণাঙ্ক সমান সূত্রটা কি দেখো তো, এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল। তাহলে এফ দেওয়া আছে, স্মল এল দেওয়া আছে, ক্যাপিটাল এল দেওয়া আছে, কিন্তু এখানে দেওয়া নাই কি, সেটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা দেওয়া নাই। তো এই ক্ষেত্রফলটা বের করতে আমাদের লাগবে মূলত এই দৈর্ঘ্য, ভরটা লাগবে মূলত, ঠিক আছে। ভর আর ঘনত্ব দেওয়া আছে। তাহলে ঘনত্ব সমান 75 ইন্টু 10⁻³ এত কেজি পার মিটার কিউব। আচ্ছা, এখানে লাগবে, দেখো কিভাবে আমরা ক্ষেত্রফল সমান কি বলতে পারি বলো তো। ক্ষেত্রফল সমান বলতে পারি যে আয়তন ভাগ দৈর্ঘ্য, ঠিক না। কারণ যেহেতু আয়তন সমান কি বলা যায়, এ এল, যে দৈর্ঘ্য দ্বারা ক্ষেত্রফলকে গুণ করলে আয়তন পাওয়া যায়। তাহলে ক্ষেত্রফল সমান কি বলা যাবে, আয়তন বাই দৈর্ঘ্য। আচ্ছা, আবার আমরা জানি যে এম ইজ ইকুয়াল টু ভি রো। এম ইজ ইকুয়াল টু, এই সূত্র তো জানোই। তাহলে এখান থেকে আমরা আবার কি বলতে পারবো, এখান থেকে আমরা বলতে পারবো যে ভি সমান এম বাই রো, এটা বলা যায়। আচ্ছা, তাহলে এটাকে আরেক লাইন একটু হিসাব করে নিই। এলটা উপরে চলে গিয়ে স্কোয়ার হয়ে যাবে, এল স্কোয়ার, এখানে হবে ভি স্মল এল। এবার দেখো এই ভি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এম বাই রো। তাহলে আবার এই রোটা যেহেতু ভাগ আছে, এটা উপরে চলে আসবে রো। এই সব হয়ে গেছে আমাদের কাজ, মান বসায় দাও। এল হলো 3 আর উপরে স্কোয়ার, রো হলো 75 ইন্টু 10⁻³ এম হলো 0.02 আর স্মল এল হলো 1 ইন্টু 10 ইনভার্স 3। এই তো এটাকে ক্যালকুলেশন করে যা পাওয়া যাবে সেটাই হবে আমাদের ইয়ং এর গুণাঙ্ক। এই তো এটাই অ্যান্সার। চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক। চলো এর পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি। 3 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি ধাতব তারকে 10 কেজি ওজন দ্বারা টানা হলো। আচ্ছা, ইয়ং এর গুণাঙ্ক এত, পয়সন অনুপাত এত হয়, তাহলে এর পার্শ্বীয় সংকোচন সেন্টিমিটার এককে বের করো। আচ্ছা, ওকে, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, পয়সন অনুপাত দেওয়া আছে, তো চাইছে কি পার্শ্বীয় সংকোচন। তাহলে পার্শ্বীয় সংকোচন মানে কি, পার্শ্ব বিকৃতি লাগবে। তাহলে আমাদের পার্শ্ব বিকৃতি লাগবে, পার্শ্ব বিকৃতি পাওয়া যায় কোত্থেকে, পয়সনের অনুপাত থেকে। আর পয়সনের অনুপাতে কি কি লাগে, পার্শ্ব বিকৃতি লাগে, আবার দৈর্ঘ্য বিকৃতি লাগে। তাহলে দৈর্ঘ্য বিকৃতির জন্য এই যে 3 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য বিকৃতির ভিতরে আমাদের কি লাগবে, পরিবর্তন লাগবে, আবার আদি লাগবে। তো দেওয়া আছে কি আদি দৈর্ঘ্যটা, তাহলে পরিবর্তনটা আমাদের বের করে নিতে হবে। তো চলো আমরা ইয়ং এর গুণাঙ্কটা ব্যবহার করে পরিবর্তনটা বের করে নেওয়ার চেষ্টা করি। তাহলে y ইজ ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল। তাহলে এখান থেকে যদি আমরা পরিবর্তন স্মল এলটা বের করতে চাই, সেটা হলো এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ওয়াই এ। আচ্ছা, এবার দেখো এখান থেকে সব ইনফরমেশনগুলো কি দেওয়া আছে, দেওয়া আছে এম জি 9.8, ক্যাপিটাল এল হলো 3 মিটার, ওয়াই হলো ইয়ং এর গুণাঙ্ক 12.5 ইন্টু 10⁻11। আচ্ছা দেখো এটা কি দেওয়া আছে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটাকে আমাদের বানাতে হবে কি, এটাকে আমাদের বানাতে হবে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে নিউটন বানানোর জন্য আমরা 10⁻5 দিয়ে গুণ করব
এবং টেন ইনভার্স 5 দিয়ে গুণ করব এবং সাথে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার বানানোর জন্য নর্মালি টেন ইনভার্স 4 লাগে গুণ করতে, যেহেতু আছে নিচে ভাগ, তো এই জন্য 10⁴ দিয়ে গুণ হবে। ঠিক আছে, এটা গত ক্লাসে বলছিলাম যে যদি ভাগ থাকে তাহলে তুমি যেটা করতা ঠিকটা উল্টাটা করবা। তুমি নর্মালি সেন্টিমিটার স্কোয়ার থেকে 1 সেন্টিমিটার স্কোয়ার থেকে তুমি মিটার স্কোয়ারে যাইতা কেমনে, 10⁴ মিটার স্কোয়ার এইটাতে, কিন্তু সেন্টিমিটার স্কোয়ারটা কোথায় আছে দেখো তো, ভাগে আছে, তাহলে এটা তোমার উল্টা কাজটা করতে হবে, মানে 10⁴ দিয়ে গুণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটাই হলো স্মল এল বা দৈর্ঘ্য বৃদ্ধি। তো আসলে এটাকে আমরা বের করে নিই, দেখি কত আসে। 2.352 ইন্টু 10⁻11 এত মিটার। আচ্ছা, এটা আমাদের বাড়ালো স্মল এল, তাহলে দৈর্ঘ্য বিকৃতিটা আমাদের হয়ে গেছে। তাহলে এবার আমাদের দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতি দিয়ে আমরা যাইতে পারবো কোথায়, পয়সনের অনুপাতে। তো আসো এবার আমরা যাই, পয়সনের অনুপাতের সূত্রটা কি? পয়সনের অনুপাতের সূত্রটা হলো ডি ক্যাপিটাল এল বাই ডি, মানে এটা ডেল ডি আর কি, মানে ব্যাসের পরিবর্তন, আর নিচে হলো এরকম, ঠিক আছে, আদি ব্যাস দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এখান থেকে আমাদের কি বের করা প্রয়োজন বলতো? এখান থেকে আমাদের যেহেতু চাইছে কি প্রশ্নে, যে পার্শ্বীয় সংকোচন কত সেন্টিমিটার এককে বের করো, পার্শ্বীয় সংকোচন, তাহলে পার্শ্বীয় সংকোচন মানে কি, ব্যাসের সংকোচন, তাহলে সেটা কি হবে, ডেল ডি। তাহলে ডেল ডি হবে পয়সনের অনুপাত ক্যাপিটাল ডি ডেল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। আচ্ছা, এখন তাহলে চলো আমরা এখানে পয়সনের অনুপাত 0.2 আর ক্যাপিটাল ডি মানে ব্যাস কত 1 মিলিমিটার, তো এইটাকে আমরা 1 মিলিমিটার, আচ্ছা এটাকে 1 মিলিমিটারই রাখি, তাহলে আমাদের এই ডেল ডি এর মানটাও 1 মিলিমিটারে আসবে। তাহলে ডেল এল মানে হলো দৈর্ঘ্যের পরিবর্তন, তাহলে এই যে এটা, এই যে স্মল এল, এটাই তো দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্য প্রসারণ। তাহলে 2.352 ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল মানে কত? ক্যাপিটাল এল মানে হলো 1 মিটার দৈর্ঘ্য, 3 মিটার দৈর্ঘ্য, সরি। তাহলে এই যে এটা, তাহলে 1.568 ইন্টু 10⁻12 এত মিলিমিটার, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা প্রথমে কি করলাম দেখো, ও 0.26 ছিল পয়সনের অনুপাত, আচ্ছা তাহলে 0.26 একটু চেঞ্জ আসবে, আচ্ছা 0.26, 2.352 ইন্টু 10⁻11, 0.26 ভাগছে, আচ্ছা 2.0384 ইন্টু 10⁻12 এত মিলিমিটার। তাহলে দেখো আমরা প্রথমে কি করছি এখানে, সেটা হলো ইয়ং এর গুণাঙ্ক ব্যবহার করে আমরা এখান থেকে স্মল এল, তাহলে সবসময় কি করতে হবে, আমি আর আগেও বলছি, বারবার বলি একটা কথা, যে তোমার কি বের করতে হবে আর ওইটার সাথে তোমার কি কি ইনফরমেশন দেওয়া আছে এগুলোকে তুমি বারবার কম মিলাই মিলাই দেখবা। দেখো তোমার এখানে কি বের করতে বলছে, যে পার্শ্বীয় সংকোচন সেন্টিমিটার এককে নির্ণয় করো, সেন্টিমিটার এককে বলছিল, আচ্ছা এটাকে মিলিমিটার থেকে সেন্টিমিটার করে দিলেই হয়ে গেল। মিলিমিটার থেকে সেন্টিমিটার করব কেমনে, আরো 10 দিয়ে ভাগ, তাহলে 10⁻3 সেন্টিমিটার হবে। আচ্ছা দেখো তাহলে কি বের করতে বলছো তোমার এখানে, পার্শ্বীয় সংকোচন। তো তুমি দেখবা যে পার্শ্বীয় সংকোচন কার ভিতরে আছে, কার সাথে কানেক্টেড, কোন সূত্রে পাওয়া যায়, কোন সূত্রে, পয়সনের অনুপাতে। তাহলে পয়সনের অনুপাতের ভিতরে গেলে তোমার কি কি ইনফরমেশন লাগবে, পয়সনের অনুপাত লাগবে, দৈর্ঘ্য বিকৃতি লাগবে, আর পার্শ্ব বিকৃতি লাগবে। তাহলে দৈর্ঘ্য বিকৃতির জন্য তোমার আবার কি লাগবে, স্মল এল মানে দৈর্ঘ্য পরিবর্তন, আর ক্যাপিটাল এল মানে আদি দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল দেওয়া আছে, আর দৈর্ঘ্য পরিবর্তন যেটা লাগবে সেটা কিন্তু দেওয়া নাই। তাহলে দৈর্ঘ্য পরিবর্তনটা বের করার জন্য আমাদের আবার দেখতে হবে যে আর কি কি ইনফরমেশন দেওয়া আছে। তাহলে যে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, এবারে ইয়ং এর গুণাঙ্কটা ব্যবহার করে আমরা কি করলাম, যে দৈর্ঘ্য পরিবর্তনটা বের করলাম। তারপরে দৈর্ঘ্য পরিবর্তন, আদি দৈর্ঘ্য, তারপরে ব্যাসের পরিবর্তনটা তো বের করতেই হবে, আর ব্যাস দেওয়া আছে, তো এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমরা এখান থেকে এই পার্শ্ববিক পরিবর্তন বা পার্শ্বীয় সংকোচনটা বের করলাম, বা ব্যাসের পরিবর্তন। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা, এত গ্রাম ভরের একটি লিফট একটি ইস্পাতের তারের সাথে ঝুলানো আছে, উহার নামার সময় লিফটের সর্বোচ্চ ত্বরণ এত ms/2 এবং অসহ পীড়ন এত হলে তারের সর্বনিম্ন ব্যাসার্ধ কত? আচ্ছা দেখো এই প্রশ্নটাকেও আমি একটু হালকা চেঞ্জ করে দিছি। সেটা হলো যে প্রশ্নে যেটা পরীক্ষায় যেটা আসছিল অ্যাডমিশন পরীক্ষাতে, সেটা ছিল যে লিফট ওঠার সময়, তো এটাকে আমি বলে দিচ্ছি নামার সময়। তো ওঠার নামা এটার মধ্যে শুধু একটু ছোট্ট চেঞ্জ হয়, সেটা তোমরা নিউটনিয়ান বলবিদ্যাতে পড়ছো, যে g+a এটা হয় ওঠার সময়, আর নামার সময় এটা হয়
জি মাইনাস এ। এই তো জাস্ট এতটুকুই, এই যে এর মান দেওয়া আছে এটা। আচ্ছা, এখন ভর হলো 1.5 × 10⁶ এত গ্রাম, এটাকে কেজি বানাতে হবে। আর অসহ পীড়ন দেওয়া আছে, তোমার বের করতে হবে কি ব্যাসার্ধ। দেখো এটা আমি করে দিব না, এটা খুবই সহজ একটা প্রশ্ন, পারবা। দেখো পীড়ন পি ইজ ইকুয়াল টু কি এফ বাই এ, তো তুমি এখান থেকে তো এফ এর মানটা বের করে নিতে পারতেছোই, তাহলে এফ বাই এ। আবার তুমি এটাকে যদি আরেকটু ভাঙাও তাহলে কি হবে, পাই আর স্কোয়ার। এই যে দেখো, তাহলে এখান থেকে কি বলা যায় যে পাই আর স্কোয়ার সমান এফ বাই পি। অতএব আর ইজ ইকুয়াল টু এফ বাই পি পাই এর উপরে রুট। দেখো তাহলে এখান থেকে যে এফ এর মানটা বসাই দাও, তো এটাকে আমরা একবার এখানে বসাই দিই। তাহলে এম ইন্টু জি মাইনাস এ ডিভাইডেড বাই পি পাই। তাহলে বসাই দাও, এম এর মান দেওয়া আছে ভর জি 9.8, এ হলো 1.2, তারপরে পি হলো 3 × 10⁸, পাই 3.1416। তাহলে এটাকে সলভ করলে এভাবে করলেই হয়ে গেল। দেখো এত ঘনত্ব এত ব্যাসার্ধ একটি ফোঁটা, তোমার কি বের করতে বলছে, প্রান্তিক বেগ না। তো প্রান্তিক বেগের সূত্র কি, আসলে একবারে সূত্র দিয়ে হয়ে যাবে এই অঙ্ক ডিরেক্ট। 2/9 রো 1 মাইনাস রো 2 ডিভাইডেড বাই ইটা ইন্টু আর স্কোয়ার সাথে জি। এটাই হলো তোমার সূত্র। দেখো কি কি কোনটা মানে কি এটুকু বুঝলেই চলে। রো মানে হলো যে পড়বে, যে পড়বে তার ঘনত্ব। আর রো টু মানে হলো যার মধ্য দিয়ে পড়বে তার ঘনত্ব। আর কি ব্যাসার্ধ জানোই, জি মানে হলো অভিকর্ষীয় ত্বরণ, ইটা হলো ওই যে সান্দ্রতা গুণাঙ্ক। আচ্ছা এখন দেখো খুবই সহজ, মান বসাই দেবো, আমি করে দিব না, তোমরাই করতে পারবে। এখানে কে পড়তেছে 800 কেজি/মিটার কিউব ঘনত্ব এত ব্যাসার্ধের একটি তেলের ফোঁটা পড়তেছে, কে তেলের ফোঁটা না, তাহলে পড়তেছে যে তেলের ফোঁটা। তাহলে এই যে 800 এটাই তোমার হলো রো 1, যে পড়বে তার ঘনত্ব। কার ভিতর দিয়ে পড়তেছে বলো তো, কার ভিতর দিয়ে পড়তেছে, এই যে বলছে যে 1.5 এত ঘনত্ব এত সান্দ্রতা গুণাঙ্কের বায়ুর মধ্যে দিয়ে, তাহলে কার মধ্যে দিয়ে পড়তেছে, বায়ুর ভিতর দিয়ে। তাহলে রো 2 এর মান কত, 1.5। এই যে প্রশ্নে দেওয়া, ওই যে প্রশ্নে কর্নারে দেওয়া আছে দেখো, এই তো হয়ে গেল। তাহলে রো 1 রো 2 এর মান পাইছো, ইটার মানে এই যে দেওয়া আছে ডিরেক্টলি। আচ্ছা আর ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধও দেওয়া আছে তোমার, জি এর মান তো 9.8, বসাই দেবে একবারে হয়ে যাবে। এখানে কোনো একক পরিবর্তন করা দরকার নেই, কিচ্ছু চেঞ্জ করা দরকার নেই, জাস্ট শুধুমাত্র মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে গেল। তাহলে তুমি শুধুমাত্র সবসময় মনে রাখবে কি, রো 1 মানে যার ভিতর দিয়ে যে পড়বে, সরি যে পড়বে, রো 1 মানে কি যে পড়বে, তাহলে কে পড়তেছে, তেলের ফোঁটা। কার ভিতর দিয়ে পড়তেছে, বাতাসের ভিতর দিয়ে, তাহলে তেলের ঘনত্ব আসবে রো 1 আর বাতাসের ঘনত্ব হবে রো 2। শেষ, চলো পরের প্রশ্নে যাই। দেখো এটা একটা সুন্দর প্রশ্ন। বলছে যে একটি বরফখণ্ড স্বাদু পানির হ্রদে ভাসছে, বরফখণ্ডটির সর্বনিম্ন আয়তন কত হতে হবে যাতে এত কেজি ভরের একজন মহিলা তার উপর দাঁড়ালে তার পা পানিতে না ভেজে। তাহলে বরফের ঘনত্ব পানির ঘনত্বের এত গুণ দেওয়া আছে। বিষয়টা কেমন, বিষয়টা হলো যে এইটা পানি দ্বারা ভর্তি একটা জায়গা, যার মধ্যে এখানে একটা বরফের টুকরা আছে এবং সেই বরফটা পানির উপর তলে ভাসতেছে। এইখানে একজন মানুষ, একজন মহিলা দাঁড়ানো। তাহলে এখানে আমাদের ব্যাপারটা আসবে কি, ব্যাপারটা হলো ওই যে বায়ান্সি ফোর্স বা প্লবতা বল। তো নিচের দিকে বলটা হয় ওজন বল আর উপরের দিকে যে বল সেটা হয় প্লবতা বল। তো আসো আমরা দেখি কি বলছে, যে পা পানিতে না ভেজে, না ভেজে মানে কি নিমজ্জিত অবস্থায় ভাসা। তাহলে পা না ভেজা মানে কি নিমজ্জিত অবস্থায় ভাসা, তাহলে যদি নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, নিচের দিকে যে ওজন এবং উপরের দিকে যে প্লবতা বল দুইটা সমান হবে। তাহলে ওজন, ওজন কার, বরফের ওজন প্লাস যে মানুষ মহিলা দাঁড়ায় আছে তার ওজন, তাহলে ওইম্যান লিখলাম ওইম্যান। তাহলে আর এইটা হলো প্লবতা বল, তো দুইটা সমান হবে, ওজন এবং প্লবতা বল। প্লবতা বলকে আমরা এফ দিয়ে লিখি। এই তো হয়ে গেল, ঠিক আছে। তাহলে দুইজন মিলিত ওজন এবং প্লবতা বলটাকে সমান হতে হবে, বুঝতে পারছো। এটা তোমাদের ক্লাস 9 একটা কন্ডিশনে ছিল যে ওজন এবং প্লবতা বলের সম্পর্ক, যে ভাসবে নাকি ডুবে যাবে নাকি নিমজ্জিত অবস্থায় ভাসবে। তো এটার মধ্যে আমরা একটা শর্ত পড়ে আসছি বা শিখে আসছিলাম, সেটা হলো যে যদি দুইটা বল সমান হয় তখন নিমজ্জিত অবস্থায় ভাসে, ঠিক আছে। তো এখন বরফের ক্ষেত্রে আয়তন, বরফের ঘনত্ব আর জি প্লাস মহিলার ক্ষেত্রে ভর দেওয়া আছে, তাহলে আমরা এমজি লিখে দিলাম। আর এই প্লবতা বলটাকে, এই দুইটার উপরেই তো প্লবতা বল পড়বে, পানি দুইটাকেই ধাক্কা দিবে উপরের দিকে। তাহলে ভি আয়তন, এই রোটা কার আয়তন, এটা হলো লিকুইডের ঘনত্ব। কার ঘনত্ব, লিকুইড বা পানির ঘনত্ব।
তাহলে এবার দেখো উভয় দিক থেকে জি জি কাটা চলে গেল, তাহলে ভি রো আই প্লাস এম সমান ভি রো এল। তো এখানে থেকে আমাদের কি ভি বের করতে হবে না? তাহলে ভিটাকে এক পাশে নিয়ে আসো, নিয়ে আসি একবারে বসাই দাও। তাহলে ভি ইজ ইকুয়াল টু লেখা যায় এম বাই রো আই মাইনাস রো এল, সরি রো এলটা আগে হবে, রো এল মাইনাস রো আই। আচ্ছা এবার মানগুলো বসাই দিই। দেখো ভর কার? মহিলার ভর কত? 55 কেজি। আর রো এল মানে কার? তরলের ঘনত্ব। তরল মানে কি? পানি। পানির ঘনত্ব 1000। আর বলছে কি বরফের ঘনত্ব পানির কত? 0.92 গুণ। তাহলে 1000 ইন্টু 0.92, এই এটা ক্যালকুলেশন করলে যা পাওয়া যাবে সেটাই উত্তর হবে। ঠিক আছে। 0.6875, 0.6875 এত মিটার কিউব, এটাই হলো অ্যান্সার। তাহলে খুবই সহজ প্রশ্ন, কিন্তু খুবই সহজ প্রশ্ন, শুধু তোমার এই কন্ডিশনটা জানা থাকতে হবে। আচ্ছা আরেকবার একটু দেখো, আরেকবার বলে দিই যে দুইজনের সম্মিলিত ওজন, দুইজনের সম্মিলিত ওজন এবং প্লবতা বল দুটো সমান হতে হবে। তাহলে এবং বরফ এবং মহিলা দুইজনের ওজন, তাহলে বরফের ওজনের জন্য ভি রো জি এম জি, এম থেকে আসে ভি রো আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে আয়তন ইন্টু ঘনত্ব, এটা কার ঘনত্ব? বরফের ঘনত্ব। আর জি তো জি, অভিকর্ষীয় ত্বরণ। মহিলার ভর দেওয়া আছে, এই জন্য এম জি লিখে ফেলছি আমরা। আর এটা হলো ভি রো জি, তাহলে এই রোটা কি? তরলের ঘনত্ব। আর এই আয়তনটা কার আয়তন? এই আয়তনটা কার আয়তন বলো দেখি? পানির নিচে, মহিলা কিন্তু পানির নিচে ডুবে নাই, মানে নিমজ্জিত অবস্থায় ভাসার যে বিষয়টা, সেটাকে বরফ। কারণ মহিলার পা ভিজানো যাবে না, তাহলে মহিলার পা কিন্তু পানি পর্যন্ত যাচ্ছে না। তাহলে পানি থেকে যে জায়গাটা দখল করছে, আমরা এই ভিটা কি বলি? এই যে এই ভিটা হলো যে ডুবে আছে তার ভি, আর এইটা হলো ওই বস্তু দ্বারা অপসারিত পানির যে আয়তন সেটা। তাহলে ভিতরে ডুবে আছে কোন বস্তুটা? বরফ। মহিলা কিন্তু ডুবে নাই, তাহলে আয়তনটা কার হবে? বরফের আয়তন। আর ওই বরফের আয়তন সে পানি থেকে কতটুকু পানি অপসারণ করবে ওই জায়গা থেকে, তার নিজস্ব আয়তনের সমান। যে ওই বরফের আয়তন যতটুকু ডুবে আছে ঠিক ততটুকু পানিকেই তো সে অপসারণ করবে। তার মানে এইখানে এই বরফের যে আয়তনটা হবে, মানে বরফের জায়গা যতটুকু, সে পানি থেকে তো ততটুকু জায়গায় নিবে। তাহলে এটা এই দুইটা আয়তন হলো সেম, যে এই আয়তনটাও বরফের আয়তন, এটা মূলত অপসারিত পানির আয়তন, কিন্তু বরফের জায়গা যতটুকু সে ততটুকু জায়গা তো নিবে পানি থেকে। তাহলে আমরা বলতেছি যে এই পানির অপসারিত পানির যে আয়তন সেটা হবে কার আয়তনের সমান? বরফের আয়তনের সমান। এই জন্য দুইটা ভি সেম, তো এই জন্য এই ভি দুইটাকে আমরা এক পাশে নিয়ে আসছি, এটাকে ওই পাশে নিয়ে গেছি, নিয়ে ভি কমন নিয়ে নিছি। ঠিক আছে। আচ্ছা চলো পরের প্রশ্নে যাই। পানির গভীরতা মাপার জন্য একটি জলাশয়ের পানির পৃষ্ঠ থেকে 0.05 মিটার ব্যাসার্ধের এবং এত কেজি পার মিটার কিউব ঘনত্বের একটি বল ছেড়ে দেওয়া হলো। 10 সেকেন্ড পর বলটি জলাশয়ের তলায় পড়লো। আচ্ছা, তাহলে দেখো ঘটনাটা কি বলছে, যেটা একটা জলাশয়, এখান থেকে এটা পানি দ্বারা পূর্ণ, তো এখান থেকে একটা বলকে ছেড়ে দেওয়া হলো পানির ঠিক উপর থেকে। তো প্রান্তিক বেগ অর্জন করে কত? 9 সেকেন্ডে। প্রান্তিক বেগ জিনিসটা কি? প্রান্তিক বেগ মানে হলো যে যখন একটা বস্তুকে পানির নিচে ফেলে দেওয়া হয়, তখন ওই বস্তুটা প্রথমে একটা নির্দিষ্ট ত্বরণে পড়তে থাকে, এবং পরবর্তীতে পানি যখন ওই বস্তুকে উপরের দিকে বাধা দেয় পানির দ্বারা, ওই যে প্লবতা বল দ্বারা, তখন ওই বস্তুর ত্বরণটা তার বিপরীত দিকে একটা বল, তাহলে বস্তু নিচে পড়তেছে একটা নির্দিষ্ট বলে পড়তেছিল, এবং উপরের দিকে হলো প্লবতা বল। তাহলে একটা সময় দেখা যায় যে এই নিচের দিকে ত্বরণ এবং উপরের দিকে প্লবতা বলের যে ত্বরণ, দুইটা ত্বরণ বিপরীত দিকে হয়ে গেলে এবং সমান সমান হয়ে গেলে কাটাকাটি হয়ে যায়। তো এরপরে ওই বস্তুটা নিচে ধ্রুব বেগে পড়তে থাকে বা সমবেগে পড়তে থাকে, ওই সমবেগটাকে মূলত আমরা বলি প্রান্তিক বেগ। তাহলে নিচে হুট করে পড়লেই কিন্তু প্রান্তিক বেগটা শুরু হয় না, প্রান্তিক বেগ পর্যন্ত পৌঁছাতে সময় লাগে। কারণ নিচে যখন যে ত্বরণটা আছে, ওই ত্বরণটাকে ক্যান্সেল আউট করার জন্য উপরের যে বলটা, এই বলটা আস্তে আস্তে বাড়তে হবে। তো একসময় দেখা যায় যে এই বলটা যখন বৃদ্ধি পায়, তখন এই বল এবং এই বল দুটো সমান সমান হয়ে গেলে তখন এই বস্তুর উপরে নিট বল শূন্য হয়, লব্ধি বলটা শূন্য হয়। তাহলে এখান থেকে শুরু করে যখন সে পড়তেছে, ধরো একটা নির্দিষ্ট সময় লাগবে যে দুইটা বল সমান হতে, তো ওই টাইমটাই কত বলছে? ওই টাইমটাই হলো 9 সেকেন্ড। এই যে বলছে দেখো যে 9 সেকেন্ডে বলটি প্রান্তিক বেগ অর্জন করে। তাহলে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেখানে আসলো, এটা তার প্রান্তিক বেগ, মানে 9 সেকেন্ড পরে তার শেষ বেগ। তো আসো আমরা এই শেষ বেগ বা প্রান্তিক বেগটা বের করি। তাহলে প্রান্তিক বেগ বের করার সূত্র কি? আর স্কোয়ার রো ওয়ান মাইনাস রো টু ডিভাইডেড বাই ইটা ইন্টু জি। আচ্ছা, তাহলে রো ওয়ান মানে কি? যে পড়বে, আর রো টু মানে হলো যার ভিতর দিয়ে পড়বে। তাহলে এই সকল ইনফরমেশনগুলো কি দেওয়া আছে কিনা একটু খেয়াল করি। আচ্ছা, আর এর মান ব্যাসার্ধ
কোথায় দেওয়া আছে 0.005 এত আর স্কোয়ার। রো 1 কে পড়তেছে এত ঘনত্বের বল, তাহলে 2.5 ইন্টু 10⁻³ এইটা। এরপরে মাইনাস কার ভিতর দিয়ে পড়তেছে, পানির ভিতর দিয়ে, তাহলে পানির ক্ষেত্রে যেহেতু ঘনত্ব দেওয়া নাই তো আমরা জানি 1000, সেটা আমরা ইউজ করে ফেলবো। এরপরে ইন্টু 9.8 আর ডিভাইডেড বাই ইটা, ইটা হলো এই যে 1.6 ইন্টু 10⁻³। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি মানটা কত পাওয়া যায়। তাহলে মানটা আসছে 51.042 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে এই পর্যন্ত প্রান্তিক বেগ পর্যন্ত যাইতে বা প্রান্তিক বেগ অর্জন করতে এই টাইমটুকুকে আমরা কিভাবে চলছে, ত্বরণ ছিল, তাহলে ত্বরণ থাকলে কি ত্বরণে চলছে, তাহলে এইটুকু হলো ত্বরণের জন্য আমরা দূরত্বটা বের করব। তাহলে ত্বরণের জন্য দূরত্বটা যদি আমরা বের করি, সূত্র কি, S1 = U + V/2 × T টাইম। তাহলে দেখো, প্রথমে আদিবেগ ছিল 0, মুক্তভাবে যখন পড়তে দেওয়া হয়েছে, আর এরপরে 9 সেকেন্ড পরে সে বেগ অর্জন করছে কত, 042 এত ডিভাইডেড বাই 2 ইন্টু টি, টাইম হলো 9 সেকেন্ড, কারণ এই টাইমটা কি 9 সেকেন্ডে লাগছে, 9 সেকেন্ডে গেছে। তাহলে এখান থেকে আসে 229.6875 এত মিটার, এটা গেল। তাহলে আমাদের টোটাল সময় কত ছিল, টাইম লাগছে কত পড়তে, 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডের ভিতরে বাকি যে 1 সেকেন্ড থাকে, সেই 1 সেকেন্ডটা কেমনে গেছে, সমবেগে গেছে। কারণ প্রান্তিক বেগ অর্জনের পর থেকে এরপরে তার উপরে লব্ধি বল বা নিট বল শূন্য হবে, এরপরে নিচের দিকে সমবেগে পড়তে থাকবে, একদম পুরোটাই চলবে সমবেগে, যতক্ষণ ধরে নিচে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত সমবেগেই চলবে। তাহলে S2 = কি হয়, VT। তাহলে 042 ইন্টু 1 সেকেন্ড, কারণ 9 সেকেন্ড চলে গেছে আর থাকে 1 সেকেন্ড, তাহলে এটা কত হবে, 51.042 এত মিটার। তাহলে এবার যদি আমরা এখান থেকে মোট দূরত্বটা বের করি, জলাশয়ের গভীরতা কত, তাহলে S1 + S2, তাহলে 229, আচ্ছা লেখার দরকার নেই, একবারে যোগ করে দিই ক্যালকুলেটরে, 042, তাহলে 280.7295 এত মিটার। তো এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে শুরু থেকে যদি আবার একটু বলে দেই কি হলো, দেখো যে প্রথমে যখন কোনো একটা গোলককে আমরা পানির মধ্যে পড়তে দিলাম, তো পানির মধ্যে যখন আমি একটা গোলককে নিচে পড়তে দিব, তখন এই গোলকটা পানির ভিতর দিয়ে প্রথমে ত্বরণ নিয়ে পড়বে, এবং পড়ার অবস্থাতেই তার উপরে একটা নিচে থেকে প্লবতা বল সৃষ্টি হবে। তো এই প্লবতা বলটা সৃষ্টি হওয়ার পর নিচে তো তার একটা ত্বরণ ছিলই, তো উপরের দিকে তার একটা ত্বরণ তৈরি হবে। একসময় দেখা যাবে কিছু সময় চলার পরে দুইটা ত্বরণ সমান এবং বিপরীতমুখী হওয়ার কারণে একটা একটাকে ক্যান্সেল আউট করে ফেলবে বা কাটাকাটি হয়ে যাবে। তখন এই বস্তুটার উপরে আর কোনো ত্বরণ বা বল ক্রিয়াশীল থাকবে না, তখন সে নিচে পড়বে সমবেগে। তো ওইটাই বলছে যে ওই প্রান্তিক বেগ অর্জন করা মানে কি সমবেগ, প্রান্তিক বেগ মানে সমবেগ, ওই সমবেগটা অর্জন করতে তার সময় লাগছে কত, 9 সেকেন্ড। 9 সেকেন্ড পরে তার নিট বলটা শূন্য হয়ে গেছে, মানে ত্বরণ দুইটা কাটাকাটি হয়ে গেছে। তাহলে এবার বাকি থাকে কত, 1 সেকেন্ড। তো আমরা প্রথমে ওই 9 সেকেন্ডের যে দূরত্বটা এটা বের করব। তাহলে বের করার জন্য তো আমার জানতে হবে যে এখানে না হয় আদিবেগ ছিল, তাহলে শেষ বেগ কত হলো, এই শেষ বেগ মানেই তো প্রান্তিক বেগ। তো এই জন্য আমরা এই সূত্র ব্যবহার করে প্রান্তিক বেগ বা শেষ বেগটা বের করে নিছি। নেওয়ার পরে এই যে প্রান্তিক বেগ বা শেষ বেগ আর এটা আদি বেগ, তাহলে এইটার দ্বারা আমরা মাঝখানের এই দূরত্বটুকু বের করছি, এবং এই প্রান্তিক বেগ তারপরে যেহেতু পড়বে কি সমবেগে বা প্রান্তিক বেগটাই সমবেগ, তাহলে আর পরের পুরো সময়টা সে সমবেগে চলবে। তাহলে সমবেগের জন্য আমরা জানি সূত্র কি হয়, S = VT। তো এই জন্য এখানে আমরা ওই যে V এবং T মানে হলো বাকি 1 সেকেন্ড সময় থাকে, সেই 1 সেকেন্ডটা বসাই দিয়ে আমরা ওই দূরত্বটা বের করছি। তাহলে দুটাকে যোগ করে দিলেই আমাদের কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এটা দেখো কি বলছে, যে এত কেজি এবং এত ব্যাস বিশিষ্ট একটি কাচের বল এত কেজি পার মিটার কিউব, আছে এখানে ভুল আছে, এটা কেজি পার মিটার কিউব হবে, ইনভার্স 3 হবে। মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট তেলের মধ্য দিয়ে সুষম বেগে এত সেকেন্ড সময়ে এত মিটার নিচে পড়ে, তেলের সান্দ্রতা সহগের মান নির্ণয় করো। ওকে, দেখো সুষম বেগ মানে কি সমবেগ, তাহলে সমবেগ থেকে আমরা বেগটা পাবো V = S/T। তাহলে S মানে কত, 0.381 ডিভাইডেড বাই টাইম হলো 6.4। তাহলে 0.381 ভাগ 6.4, তাহলে আসে 0.0595 এত মিটার পার সেকেন্ড, এটা হলো বেগ। এখন তোমার এখানে কি চাইছে, সান্দ্রতা সহগ মানে এইটার মান। তাহলে যে তুমি যে বেগটা পাইছো এইটা সমবেগ, সমবেগটাই যে প্রান্তিক বেগ, সমবেগটাই মূলত প্রান্তিক বেগ। তাহলে এটা এই বেগটা নিয়ে তুমি প্রান্তিক বেগের সূত্র বসাই দাও। তাহলে 2/9r² ρ1 মাইনাস ρ2 ডিভাইডেড বাই ইটা ইন্টু জি। তাহলে এটাকে তুমি নিয়ে যাও বামে, তাহলে ভিটা চলে আসবে নিচে।
এবার তো হয়ে গেল মান, সবকিছু আর এর মান দেওয়া আছে, ওই যে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বানায় নাও। তারপরে হলো ρ1 ρ2। তাহলে ρ1 মানে হলো যে পড়বে, কে পড়তেছে, কাচের বল, এটা যেটা দেওয়া আছে এটাই হলো তেলের ঘনত্ব, এত ঘনত্ব বিশিষ্ট তেলের মধ্য দিয়ে। তাহলে তেলের মধ্যে তাহলে এটাই ρ2, তাহলে আমাদের লাগবে মূলত ρ1। আমাদের দরকার পড়ে মূলত ρ1, যেটা দেওয়া আছে সেটাই ρ2। এই যে এই মানটাই দেওয়া আছে, এটাই হলো ρ2। কারণ ρ2 মানে কি, যার ভেতর দিয়ে পড়ে, কার ভিতর দিয়ে পড়ছে, তেলের ভিতর দিয়ে, এত ঘনত্ব বিশিষ্ট তেলের মধ্য দিয়ে, তাহলে এটাই হলো ρ2। তো আমাদের ρ1 লাগবে। ρ1 কার, ওই যে কাচের বল। তাহলে কাচের বলের ভর আমরা জানি m/v, তাহলে m মানে হলো ভর। তো ভর কত, 1.34 ইন্টু 10⁻⁴, আর নিচে হলো আয়তন। তো আয়তন তো দেওয়া নাই, কিন্তু কাচের বল, তাহলে গোলক, পাই আর কিউব। আর মানে হলো এই যে ব্যাস, তার অর্ধেক, তাহলে 4.4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2, এর উপরে কিউব। এই যে দেখো, তাহলে এখান থেকে তুমি যেটা পাচ্ছ সেটা হবে কাচের বলের ঘনত্ব। আর এই যে ρ2, সেই ঘনত্বটা দেওয়াই আছে। আর এই যে ভি এর মান তুমি বের করছো, আর এর মান ওই ব্যাসটাকে ব্যাসার্ধ করে বসাই দিবা, জি 9.8, তাহলে যা আসবে সেটাই হবে আমাদের এত নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটাই হবে আমাদের অ্যান্সার। এই, আচ্ছা দেখো, বলছে কি যে পানি ব্যবহার করার পর কল বন্ধ করা হলো, তারপরও ফোঁটা ফোঁটা পানি পড়ছিল। পরিমাপ করে দেখা গেল প্রতিটি ফোঁটার ব্যাস এত মিটার। এরকম 8টি পানির ফোঁটা একত্রিত করে একটি বড় পানির ফোঁটা তৈরি করা হলো। পৃষ্ঠটান এত হলে বড় পানির ফোঁটার ব্যাস কত? তো এই ব্যাস, ব্যাসার্ধ, বড় ফোঁটা, ছোট ফোঁটা, এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি সবসময় আয়তনের সংরক্ষণশীলতা। এই সবগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি কি, আয়তনের সংরক্ষণশীলতা। মানে কি, যে ধরো 10টা বা 8টা পানির ফোঁটা মিলে যতটুকু জায়গা দখল করছে, একটা পানির ফোঁটা মিলে ঠিক ততটুকু জায়গায় দখল করবে। তুমি আবার ওই একটা পানির ফোঁটাকে 1000 ভাগে ভাগ করে ফেলো, তাহলে দেখবো যে 1000 ভাগ সবগুলোকে এক জায়গায় করলে ওই টোটাল যে জায়গাটা সেটাই দখল করবে। তাহলে আমরা সবসময় এই ক্ষেত্রে ইউজ করবো কি, যে আয়তনের সংরক্ষণশীলতা। দেখো, তাহলে বড় যে ফোঁটা তার আয়তন গোলক সমান 8টা ইন্টু ছোটটার আয়তন, এই ছোট ফোঁটার আয়তন। তাহলে এটা ছোট, প্রত্যেকটা ফোঁটার আয়তন তার সাথে 8 গুণ করে দিলে যেটা হবে সেটাই হবে এই বড় ফোঁটার আয়তন। তো এখন উভয় দিকে সব কাটাকাটি চলে যায়, তাহলে আমরা বলতে পারি কিউবিক রুট করে দিলে তাহলে হয় ক্যাপিটাল আর সমান 2 ইন্টু স্মল আর। তো এইটাই হলো ব্যাসার্ধ। তো এখন বলছে কি যে বড় পানি ফোঁটার ব্যাস কত, তো ব্যাসার্ধটাকে বের করে নেই। আচ্ছা, অথবা আমরা চাইলে একবারে ব্যাসও বের করতে পারি। দেখো, এটাকে যদি আমি ডি লিখি, তাহলে এখানে 2 গুণ হবে, দুই পাশে, উভয় পাশে 2 গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে 4 ইন্টু স্মল আর। তাহলে স্মল আর কত, স্মল আর হলো ওই যে ফোটার ব্যাস 10। ও আচ্ছা, তাহলে ব্যাস যেহেতু দেওয়াই আছে, দেখো তাহলে 2r ইন্টু 2, তাহলে এই যে 2r, এটাই তো ব্যাস, তার সাথে এটা এই 2টা দ্বিগুণ করে দিলাম, তাহলে আমরা বড়টার, এটা হলো ছোটটার ব্যাস, এটা হলো ছোটটার ব্যাস ইন্টু 2। তাহলে এই 2টা কোত্থেকে আসলো, ওই যে আর থেকে ব্যাস, ব্যাসার্ধ থেকে ব্যাসে যাওয়ার জন্য উভয় পক্ষকে আমার 2 দ্বারা গুণ করতে হয়েছে। তাহলে এইটা হয়ে গেছে ব্যাস, আর ওই 2টা হলো এই 2, আর এই যে 2r, এই 2r মানে কি ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে এটা মিলে ব্যাস হলো, তাহলে ব্যাস ইন্টু 2, তাহলে 4 ইন্টু 10⁻⁷ ইন্টু 2, তাহলে হবে 8 ইন্টু 10⁻⁷ এত মিটার। এটা হয়ে গেছে আমাদের 1 নম্বরের উত্তর। এবার 2 নম্বরে কি বলছে, যে পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে শক্তির সম্পর্ক দেখো, তাহলে আমরা জানি যে বড় ফোঁটা থেকে ছোট ফোঁটা এই যে পরিবর্তনগুলো করার জন্য শক্তি কত হয়, শক্তির সূত্রটা কি, শক্তির সূত্র হলো 4 পাই এন আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার। ছোট ফোঁটা থেকে বড় ফোঁটা তৈরি করা হয়েছে, এই জন্য এটাকে আমরা শুরুতে লিখছি, ইন্টু টান বল ডি সমান এম এস ডেল থিটা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, যে এখানে কিন্তু আমরা গতকালকের ক্লাসে একটা প্রশ্ন ছিল এরকম, যে সাবানের বুদবুদ, ওখানে আমরা 2 টি নিছিলাম, কিন্তু এখানে আমরা একটা টি নিছি। কারণ কি, ওখানে বলছিলাম যে সাবানের ফেনা বা বুদবুদে 2টা লেয়ার থাকে, বাইরে একটা ভেতরে একটা। আর এই পানির ক্ষেত্রে পুরোটা নিরেট হয়, পানি দ্বারা পূর্ণ, এই জন্য বাইরে শুধু একটা লেয়ার থাকে, তাই পৃষ্ঠটানটা একটা সাইডে কাজ করবে। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে, তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, মানে ডেল থিটা। আচ্ছা, এন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু টি, আর এখানে এম মানে ভর, ভর তো দেওয়া নাই না, ভর দেওয়া নাই, সমস্যা নাই। তো যেহেতু তৈরি হচ্ছে কি বড় ফোঁটা, তাহলে বড় ফোঁটার জন্য আপেক্ষিক তাপের সূত্র আমরা ইউজ করার জন্য এখানে আমরা ব্যাসার্ধ নিব বড় ফোঁটা। তো আয়তন ইন্টু ঘনত্ব, তারপরে এস ডেল থিটা। এই এই বড় ফোঁটার জন্য ভর, বড় ফোঁটার ভর এবং ছোট 8টা ফোঁটার ভর, আলটিমেটলি ভর তো সেম হবে, ভর তো সেমই থাকবে। তাহলে আমরা এই যে এখান থেকে ভরটা বের করে নিলাম,
তাহলে এখান থেকে আমরা ডেল থিটা সমান এইটা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। দেখো এখানে সব মান দেওয়া আছে। স্মল আর এর মান তুমি বের করছো এখান থেকে যে স্মল আর সমান ক্যাপিটাল আর বাই 2 হবে। ওই স্মল আর এর মান তো দেওয়াই আছে, বের করার দরকার নেই। স্মল আর এর মান দেওয়া আছে, ক্যাপিটাল আর এর মান তুমি বের করছো 2 ইন্টু স্মল আর। তারপরে এন মানে কয়টি? 8টি। টি মানে টার্ন বল দেওয়া আছে। রো ঘনত্ব পানির কথা বলছে 1000। আর এটা হলো তাপমাত্রা বৃদ্ধি, পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপ 4200 দেওয়া আছে প্রশ্নে। আচ্ছা দেওয়া নাই, তোমরা মুখস্থ ইউজ করবো। ক্যাপিটাল আর এর মান তো বের করছো, তাহলে এই সব মানগুলো এখানে বসাই দিলে এখান থেকে তুমি পাবা তাপমাত্রা বৃদ্ধি। এরপরের প্রশ্ন দেখো 13 নম্বরটা। এত মিলিমিটার ও এত মিলিমিটার ব্যাস বিশিষ্ট দুটি কৈশিক নলকে একটি পানির পাত্রে খারাপভাবে আংশিক ডুবিয়ে রাখলে নল দুটির ভেতর দিয়ে পানি উপরে ওঠে যে দুটি তরল অবতলের সৃষ্টি করে সেই তল দুটির মধ্যে উচ্চতার পার্থক্য কত? আচ্ছা, তাহলে এই কৈশিক নলের কনসেপ্টটা কি বলা হয়? যে পানির একটা ধর্ম বা বিভিন্ন তরলের একটা ধর্ম আছে, যেটা হলো কৈশিকতা। এই কৈশিকতা ধর্মটা কি? যে তার ভিতরে একটা চিকন সরু নলকে ডুবাই দিলে কোনো কোনো ক্ষেত্রে তরলটা নলের গা বেয়ে উপরে উঠে আসে, কোনো কোনো ক্ষেত্রে আবার নলের আহ, সাথে নিচের দিকে চলে যায়। মানে নলের সাথে যে আকর্ষণ বলটা, সে আকর্ষণ বলের চেয়ে তাদের নিজেদের ভিতরে যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা বেশি হয়, এই জন্য নিচের দিকে চলে যায়। তাহলে দেখো তো, নল ডুবাই দেওয়ার পরে যদি নলের ভিতরে গা বেয়ে উপরে উঠে আসে, তখন সেই তলটা এরকম হবে না? পানির ক্ষেত্রে দেখতে এরকম লাগে। তাহলে এইটাকে বলা হয় অবতল। আর যদি ভিতরের দিকে ঢুকে যায়, তখন সেটা দেখতে এরকম হয়, সেটাকে বলে উত্তল। তো এখানে যে বলছে যে অবতল তলের সৃষ্টি করে, তার মানে অবশ্যই তরলটা কি পানির ওই পাইপের গা বেয়ে বেয়ে, কাঁচনলের গা বেয়ে বেয়ে উপরে উঠে আসবে অবশ্যই। তাহলে এখন কতটুকু উপরে উঠবে? টি ইজ ইকুয়াল টু সূত্রটা আর রো জি এইচ ডিভাইডেড বাই 2 কস থিটা। তাহলে এখান থেকে যেহেতু আমাদের এইচ দরকার, তাহলে এইচ সমান কি হবে? 2t cos থিটা ডিভাইডেড বাই আর রো জি। এই, তাহলে এবার দেখো পৃষ্ঠ টানের মান দেওয়া আছে এই যে এটা। স্পর্শকোণ 0, তাহলে থিটার মান বসাবা 0 ডিগ্রি। আর ওই যে দুইটার ব্যাস দেওয়া আছে, তো দুইটাকে আমি ব্যাসার্ধ বানাইতে পারবো। তাহলে প্রথমটার জন্য তাহলে H1 এর জন্য R1 হবে। আর রো মানে হলো ঘনত্ব, তাহলে রো ঘনত্ব একটি পানির পাত্রে খারাপভাবে আংশিক ডুবিয়ে রাখলে নল, তাহলে দুইটা নলকে ডুবানো হয়েছে কোথায়? পানির পাত্রে। তাহলে দুইটার জন্য ঘনত্ব কি হবে? পানির ঘনত্ব 1000, জি এর মান তো তুমি জানোই। তাহলে যেহেতু পার্থক্য চাইছে, তাহলে পার্থক্যের জন্য তুমি কি করবা? যে H1 মাইনাস H2। এবার দেখো এখানে সবই কিন্তু সেম, শুধু আলাদা হবে কি আর এর মানটা। তাহলে 2t cos থিটা ডিভাইডেড বাই রো জি, এখানে হবে 1 বাই আর মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 বাই আর টু। 1 বাই আর ওয়ান মাইনাস 1 বাই আর টু। এই, তাহলে এখানেই আমাদের হয়ে যাচ্ছে হিসাব, আর কিছু করার দরকার পড়তেছে না। এই তো, মানগুলো বসাই দিলে এখানে উচ্চতা বের হয়ে যাবে, উচ্চতার পার্থক্য, এটাই অ্যান্সার। এটা তোমরা করে নিতে পারো। 6 পা বিশিষ্ট এত গ্রাম ভরের একটি পোকা পানির উপরিতলে দাঁড়িয়ে থাকতে পারে। 6টি পা সমান ভার বহন করলে পোকার পায়ের তলে এত মিটার ব্যাসার্ধের গোলক আকৃতির হলে পানির সাথে পোকার পায়ের স্পর্শকোণ কত হবে? ওই যে ওই স্পর্শকোণ থিটা বের করতে হবে আমাদের। স্পর্শকোণ থিটা বের করতে হবে। তো এখন এই জায়গাতে আমরা প্রত্যেকটা পা, পানির সাথে পায়ের পোকার পায়ের স্পর্শকোণ কত হবে? তাহলে প্রত্যেকটা পায়ের জন্য যদি আমরা একটা পায়ের কথা চিন্তা করি, যে একটা পা কতটুকু ভর বহন করতেছে, বলছে যে সব পাই সমান ভর বহন করে। তাহলে 6টা পা যদি সমান ভর বহন করে, তাহলে কত হয় ভর? প্রত্যেকটা পা কত করে ভর বহন করবে? 5 ইন্টু 10⁻7 এত কেজি ভর বহন করবে, ঠিক আছে? দেখো তাহলে এখানে আমরা বলতে পারবো যে বল সমান F ইজ ইকুয়াল টু 2π/r/t cos থিটা, টান বল। আচ্ছা, নর্মালি টান বল, টান বলের সূত্রটা কি ছিল? টান বলটা কি? টান বল হলো একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল ক্রিয়াশীল হয় সেটাকে আমরা টান বল বলছিলাম, পৃষ্ঠ টান। তাহলে একক দৈর্ঘ্য, তাহলে এখানে একক দৈর্ঘ্যটা কি? যেহেতু পায়ের আকৃতি কেমন? গোলক আকৃতির পা। তো গোলক আকৃতির পা হওয়ার কারণে এরকম বৃত্তাকার হবে, মানে নিচের অংশটা একটা বৃত্তর মতো হবে। তাহলে বৃত্তর মতো হওয়ার জন্য আমরা এখানে যে এই পুরা সাইডটা, এটাকে আমরা একটা পরিধি হিসেবে দৈর্ঘ্যটাকে কল্পনা করি। তাহলে পাই বাই 2πr, যেহেতু বলছে কি যে একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল ক্রিয়াশীল হয়।
তো এখন এখানে স্পর্শকোণ যেহেতু বলছে, তো স্পর্শকোণের জন্য এই টি কস থিটা, এই টি কস থিটা কেন আসলো? কারণ পানির সাথে ওই পোকার যে পা, সেই পায়ের একটা নির্দিষ্ট কোণ করে পানিটা সে স্পর্শ করে থাকবে। তো যদি কখনো এরকম পৃষ্ঠটানের সাথে কোণ দেওয়া থাকে, এই কোণ বের করতে বলে, তখন এইটা হলো এই টানের একটা নির্দিষ্ট অংশ, টি কস থিটা। নির্দিষ্ট একটা অংশ নিয়ে আমরা হিসাব করব। তাহলে এই জায়গাতে এইখানে হবে স্পর্শকোণ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু একবারে লিখলে যে কস ইনভার্স, তাহলে এফ, এফ মানে হলো mg ডিভাইডেড বাই 2 পাই আর তারপরে টি। তাহলে এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে কি পাওয়া যায়? mg 5 ইন্টু 10·21 এত ডিগ্রি। এই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর।